ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 9 দিন। ভোটের মাঠে চলছে জমজমাট প্রচারণা। 51টি দলের স্বতন্ত্র সহ নির্বাচনের প্রার্থী 2000-এর কাছাকাছি। আসন জুড়ে ভোটের অঙ্ক কষছে বড় দল ও জোট। এরই মধ্যে নির্বাচনী সহিংসতা বাড়তি উদ্বেগের কারণ হয়েছে। ভোট ঘিরে সরকার কতটা প্রস্তুত কিংবা চ্যালেঞ্জ কি রয়েছে তাদের সামনে, এসব প্রশ্নের উত্তরই জানতে চাই রিন প্রেজেন্টস ভোটে লড়াই। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। দর্শক, রিন প্রেজেন্টস ভোটে লড়াইয়ের আজকের আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ অতিথি হিসেবে দুজন স্টুডিওতে আমাকে সময় দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ। নিশ্চয়ই। আমার সঙ্গে একই সঙ্গে রয়েছেন বাচ্চু ভূঁইয়া, ঢাকা 3 থেকে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী। নির্বাচনের মাত্র 9 দিন বাকি রয়েছে। বাচ্চু ভূঁইয়া, আপনি আমাকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মধ্যে। এছাড়াও দর্শক, জুমে আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু, যিনি নড়াইল 2 থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী। জনাব আতাউর রহমান বাচ্চু, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আজকের রিন প্রেজেন্টস ভোটের লড়াই। দর্শক, সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আমি যেমনটা বলছিলাম, সামগ্রিকভাবে ভোটের প্রচারণার একদমই বলা যায় যে মাঝামাঝি পেরিয়ে শেষ মুহূর্তে রয়েছে। অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, 9 দিন বাকি রয়েছে ভোটের। 1.5 দশক এক ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের মানুষ। সেই আঙ্গিকে এই নির্বাচনটি কত গুরুত্বপূর্ণ এবং সামগ্রিকভাবে এই মুহূর্তে এসে আপনি ভোটের পরিবেশ কেমন দেখছেন? অনেক ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, গত 1.5 দশক ধরে প্রায় 17 বছর বাংলাদেশের মানুষ আসলে ভোট দিতে পারে নাই। আসলে যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো ইলেকশন হয়নি, এটা আমরা জানি, এটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং এটি একটা বহুল আকাঙ্ক্ষিত একটি ইলেকশন হতে যাচ্ছে, ত্রয়োদশ সংসদ ইলেকশন, যেটি আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি আমরা জানি যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, যে আমাদের বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারা, এটি এর গণতান্ত্রিক ধারায় যাবে, সেই যাওয়ার একটা উপলক্ষ হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারির ইলেকশন। সুতরাং বাংলাদেশের সকল মানুষ, সেটি রাজনৈতিক দল থেকে শুরু করে আমাদের সাধারণ জনতা, সবাই মুখিয়ে আছে যে 12 তারিখ একটা উৎসব মুখর পরিবেশে যাতে করে এই সংসদ ইলেকশনটা হয়। আপনি যেটা বলছিলেন যে কেমন পরিবেশ দেখছেন, আমি মনে করি বিগত দিনগুলোতে, আমি যদি 1990, 1991 ইলেকশন, 1996 ইলেকশন এবং 2001-এর ইলেকশন, যে 3টা ইলেকশনের কথা আমি বললাম, এটি বাংলাদেশের ইলেকশনের ইতিহাসে এই 3টি গুরুত্বপূর্ণ ইলেকশন। এবং আমি বলতে পারি যেটি অনেক দিক থেকে এটা ফেয়ার ইলেকশন ছিল ওই 3টা। এর পরবর্তীতে যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু এই 3টা ইলেকশনে যেরকম ভোটের, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, যেরকম ভোটের আমেজ ছিল, কিছু সমস্যা ছিল, দুর্ঘটনা ছিল, সেগুলো যদি চিন্তা করে আমি যদি বলি, তাহলে এখনকার এবারের যে ইলেকশন, সেটি এখনো পর্যন্ত ভোটের পরিবেশ আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। যে কিছু ঘটনা ঘটেছে এর ইতিমধ্যে, কিছু সমস্যা হয়েছে, দুই একটি ঘটনা ঘটেছে, যেগুলো ইলেকশনের সময় আরও বেশি মাত্রায় হয়তো আমরা অতীত ইতিহাসে দেখি দ্বন্দ্বমূলক পরিস্থিতি আমরা যেটা দেখেছিলাম। কিন্তু এখন আমার মনে হয় এখনও পর্যন্ত যে ক্যাম্পেইনগুলো হয়েছে বিভিন্ন জায়গায়, যে ভোটের প্রচারণাগুলো হচ্ছে, আমার সাথে 3 জন প্রার্থী এখানে আছেন, তারা হয়তো আরও ভালো বলতে পারবেন। আমি মনে করি এখনও পর্যন্ত ভোটের পরিবেশ খুব ভালো আছে, এটি আমার মনে হয়। এবং আশা করি আগামী যে 9 দিন আছে, সেই 9 দিনও ভালো যাবে। আমরা আগামী 12 তারিখে একটা উৎসবমুখর পরিবেশে এই জাতীয় সংসদ, বহুল আকাঙ্ক্ষিত, আমাদের কাঙ্ক্ষিত সেই জাতীয় সংসদ ইলেকশন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। যেমনটা বলছিলেন যে মাঠের প্রার্থীরা আমার সঙ্গে যোগ দিয়েছেন, একজন তো স্টুডিওতেই রয়েছেন। বাচ্চু ভূঁইয়া, আপনার কাছে একটু জানতে চাই, আপনার যে আসনটি, আমি দেখছিলাম যে কেরানীগঞ্জের এক অংশ নিয়ে আসন, এবং আপনাদের রাজপথের আন্দোলন সংগ্রামের ইতিহাস দীর্ঘ। আপনারা
এই মুহূর্তে প্রচারণায় রয়েছেন, প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ গুলাম রব্বানী স্যারকে এবং আমার সহযোগী আলোচক যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম অবস্থায় আমরা নির্বাচনী মাঠে 22 তারিখের পর থেকে এই পর্যন্ত মাঠে যা আছি তাতে এখনও আমার সামনে ওরকম কোনো সমস্যা হয় নাই। আগামীতে হবে কিনা এটা এখনো বলা যায় না, তবে আমি আশাবাদী যে সামনে এরকম কিছু হবে না, আশাবাদী। তো আমাদের বাংলাদেশি নির্বাচনে অতীতের কথা যদি চিন্তা করি তাহলে আবার কিছু টেনশন থেকেই যায় যে কি হবে বোঝা মুশকিল। তবে এই পর্যন্ত রাজপথে বা ক্যাম্পিংয়ে জনগণের কাছে, ভোটারদের কাছে যাওয়ার পরে তাদের যে বক্তব্য তাতে আমার ধারণা, আমি আশা করি একটি শান্তি শৃঙ্খলভাবেই মানুষ ভোট দেবে এবং ভোটটা সুস্থ হবে, এটা আমি আশাবাদী। এবং আশা করি সংঘাত ছাড়াই নির্বাচনটা হতে পারবে। কিন্তু জনগণের মনে কি এখনো এই 9 দিন বাকি অবস্থায় আপনার কি মাঠে ঘুরে বেড়িয়ে প্রচারণায় অংশ নিয়ে এমনটা মনে হয়েছে যে ভোটের যে আমেজ, যে আনন্দ, যে উত্তেজনা থাকা দরকার, বা কোনো সংশয় রয়েছে কিনা ভোটারদের মাঝে এখন পর্যন্ত এই নির্বাচন ঘিরে? এটা কারণ হলো যে গত 17 বছর যারা ভোট দিতে পারে নাই, ধরুন 15 বছর আগে যে ভোটার হয়েছে সে আজকে তার বয়স অনেক, 30 বছর, 32 বছর, 35 বছর, সে এখনো ভোট দিতে পারে নাই। এবার যারা নতুন তরুণ ভোটার হয়েছে, তরুণী ভোটার হয়েছে, তাদের অনেক আকাঙ্ক্ষা আছে যে জীবনে প্রথম ভোটটা দিতে যাব, আসলে কোনো শঙ্কা আছে কিনা, সংঘাত হবে কিনা, এটা তাদের এক ধরনের টেনশন আছে, তারা প্রশ্ন করে। আবার তাদের ভিতরে এক ধরনের আনন্দ উৎফুল্ল আছে যে জীবনে প্রথম ভোটটা দিতে দিব, এটা আমার সময় আসছে। কারণ অতীতের যারা ভোট করছে তাদের যে ভোটের মাঠের যে খেলা, একচাটিয়া কেন্দ্র দখল করা, যে সমস্ত পরিস্থিতি, সেইখান থেকে যারা পূর্বের ভোটার তাদের অনেকের প্রশ্ন জাগে যে ভাই ভোটটাকে সুস্থভাবে দিতে পারবো তো, ভোট কেন্দ্রে যেতে পারবো তো। তো আমরা তাদেরকে তখন আশ্বাস দিচ্ছি যে না, আমরা আশা করি আপনারা ভোট কেন্দ্রে যেতে পারবেন, সুস্থ ভোট হবে। কতটুকু হবে কি না হবে এটা রাষ্ট্র প্রশাসন, নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিতে পারবে, তারা এটা বলতে পারবে। আমরা আশাবাদী যে ভোটটা সুস্থ হবে, কেননা আমরা নাগরিকদের কাছে, ভোটারদের কাছে তাদের দায় দায় যখন যাচ্ছি, তাদেরকে আমরা এই আশ্বাসই দিচ্ছি যে ভোট সুস্থ হবে, আপনারা মাঠে আসেন, ভোট দিতে যান। এবং আগামী দিনের এই যে তরুণ তরুণী যারা নতুন ভোটার হয়েছে তাদেরকে আমরা এই নির্বাচনে আশা করি একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারবো। তারা ভবিষ্যতে নির্বাচন নিয়ে আর পূর্বের চিন্তায় ঢুকবেন না। এটা যদি আমরা একটি নতুন তাদেরকে দিশা দেখাতে পারি এবং একটি ভালো নির্বাচন আমরা করতে পারি, তাহলে অবশ্যই তারা আমাদের জন্য অনেক কিছু আগামীতে বয়ে আনবে। বাচ্চু ভাইয়া, নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো। এবার একটু নড়াইল 2 থেকে আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন মোহাম্মদ আতর রহমান বাচ্চু, আপনার কাছে যেতে চাই। আপনি তো বড় একটি রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব করছেন, ভোটের মাঠে রয়েছেন, আপনি জানেন বাস্তবতা, 1.5 দশকের যে বাস্তবতা, তারপরে আপনাদের আন্দোলন সংগ্রাম, আপনারা এক সময় বড় আরেকটি দল তাদের সঙ্গে জোটেছিলেন। আপনি যখন প্রচারণায় যাচ্ছেন, আপনার মধ্যে এখনো কোনো সংশয় আছে কিনা, ভোটারদের মধ্যে সংশয় আছে কিনা, আপনি লেভেল প্লেইং ফিল্ড কিংবা রাজনীতির মধ্যে পরমত সহিষ্ণুতা দেখছেন কিনা? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মাধ্যমে আমি আমার নড়াইল 2 আসনের জনগণ সহ যারা দেখছেন সম্মানিত দর্শক শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি আসলে এমন একটি আসনে আছি, নড়াইল একটা ছোট্ট জেলা, এখানে আমাদের একে অপরের সবার সাথে একটা বিদ্রুতাপূর্ণ সম্পর্ক সবসময় আমাদেরকে থাকে, আমরা দেখছি। যারা প্রার্থী আছে তারা সবাই মিলে একসাথে এখানে আমরা কাজ করতেছি। বিশেষ করে আমার উদ্যোগে প্রার্থী সবার সাথে আমার সবসময়ই কথা হয়। আমার আসনে এখন 8 জন প্রার্থী আছে। ইভেন আমার পার্শ্ববর্তী যে আসন নড়াইলের আরেকটা আসন আছে, সেখানেও প্রার্থীদের সাথেও আমার যোগাযোগ হয়, যেন ভোটের মাঠের পরিবেশটা আমরা জনগণের সবার জন্য সুন্দর করে আস্থার একটা জায়গা আমরা রাখতে পারি। সেই বিষয়টা নিয়েই মূলত আসলে আমরা ভাবছি, কাজ করছি এবং সেটা নিয়ে এখনো পর্যন্ত এমন কোনো সংশয় এখানে আমার কাছে দেখা দেই নাই যে ভোটের পরিবেশ সত্যিকার অর্থে কেউ প্রভাবিত করার চেষ্টা করছে। আর বিশেষ করে এখানে আমরা যারা আছি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমাদের বসবাস বা একই জায়গায়, একই পাড়ায়, শহরে, একই মহল্লায় আমাদের যেমন সেখানে বসবাস করি, সবার সাথে সবার দেখা হয়, সেটা নিয়ে ভালো আছি। আর 2, আমি জনগণের মনে সবসময় একটা বিষয় দেখেছি, তাদের মনে একটা শঙ্কা কাজ করে, কারণ আমি এই মাঠে
আজ ১.৫ বছর যাবত আমি প্রার্থী হিসেবে কাজ করছি। আমার প্রতিযোগী যে অন্য বন্ধুরা আছেন, ওনারা তো কেউ নমিনেশন পাওয়ার পরে কাজ শুরু করেছেন। এর আগে কোনমতে ঢিমে তালে কাজ করতেন। আ তারপরে যারা অন্যরা আছেন, কেউ হয়তো ২ মাস ৩ মাস আগে থেকে কাজ শুরু করেছে ময়দানে। কিন্তু আমি একটানা আমার দলের পক্ষ থেকে যখন মনোনয়ন ঘোষণা করা হয় তখন ১.৫ বছর যাবত একটানা আমি এখানে আছি। আমার ১৯৮ টা ওয়ার্ড, ৪০৫ টা গ্রাম, ২০ টা ইউনিয়ন, ২ টা পৌরসভা। এমন কোন গ্রাম, ওয়ার্ড বা মহল্লা নাই, পাড়া নাই যেখানে আমি একাধিকবার যেখানে যাই নাই, মানুষের সাথে বসছি, কথা বলছি, নদীর ঘাটে, চায়ের দোকানে, কৃষকের সাথে ধান খেতে, পাট খেতে বসে আমি কথা বলে তাদের মনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষাটা বোঝার চেষ্টা করছি। তারা এই জায়গাটায় আস্থায় নিতে চায় যে এই সরকার হয়তোবা একটা ভালো ইলেকশন উপহার দিতে পারবে। এই আস্থার জায়গাটা এখনো মানুষের আছে। ঠিক পাশাপাশি এমনও দেখেছি যে সেই আস্থার যদি বিন্দুমাত্র কোনো সংকট দেখে, তো তারা জনগণ যার, যার জায়গা থেকে সেটা প্রতিরোধ করে একটা উৎসবমুখর সুন্দর পরিবেশে ভোট দেওয়ার জন্য তারা তাদেরও মানসিক প্রস্তুতি তারা গ্রহণ করে বসে আছে বলেই আমার কাছে মনে হয়েছে। তো আমি আশা করছি আগামী যে ৯ টা দিন আছে, সে ৯ টা দিনে হয়তোবা খুব বেশি কোনো সমস্যা এখানে হবে না। ইনশাআল্লাহ যদি হয়, এটা আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমাদেরকে আশ্বস্ত করছেন, তাদের উপর আস্থা বিশ্বাস আমাদেরকে আছে। ইতিপূর্বে তারা যে কাজ করেছে সেটার উপরে। আর এরপরেও যদি আস্থার কোনো সংকট দেখা দেয় এবং সেখানে যদি সত্যিকার অর্থে পরিবেশকে ঘোলাটে করতে চাই, প্রতিটা সেন্টারে, সেন্টারে ভোট রক্ষা কমিটি এবং এ জাতীয় ভোটের উৎসবমুখর পরিবেশকে কেউ বিঘ্নিত করতে না পারে তার জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমার দলের পক্ষ থেকে আমি ইতিমধ্যেই সকল ভোট কেন্দ্র ভিত্তিক আমি কমিটি প্রস্তুত করে রেখেছি। আমরা আমাদের সার্বিক সহযোগিতা প্রশাসন সহ সকল ভোটারদেরকে দিয়ে আশা করি একটা উৎসবমুখর পরিবেশে একটা সুন্দর ইলেকশন সেখানে উপহার দেওয়া যাবে। নিশ্চয়ই। কিন্তু মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু, আপনি যেটি বলছিলেন তাতে তো মনে হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড, সহাবস্থান সব কিছুই আছে এবং কোনো ধরনের শঙ্কার কথাও আপনি জানেন না। কিন্তু আমি যেটি জানতে চাইছি যে যেহেতু ৯ দিন বাকি রয়েছে, প্রশাসনের কাজ কেমন হচ্ছে সেখানে? আর এবারের জাতীয় সংসদ নির্বাচন তো অনেকটাই গণ আকাঙ্ক্ষার একটা নির্বাচন। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে আপনারা পারবেন কিনা? না, সিওর। এখানে প্রশাসন এখনো পর্যন্ত ভূমিকা রাখছে। ভালো একটা ভূমিকা রেখে, নিউট্রাল একটা ভূমিকা রেখে চলছেন। এবং এটা আমরা আশা করি যে অব্যাহত থাকবে। কিন্তু ওই যে একটা কথা আছে যে ঘর পোড়া গরু আগুনে মেঘ দেখলে তারা ভয় পায়। তো এখন অতীতে যে ঘটনাগুলো ঘটছে, জনগণ এখনো এরকম আশঙ্কার জায়গা আছে। আমি কি আবার পারবো ভোট কেন্দ্রে যেতে? ভোট কেন্দ্রে যেয়ে কি সুন্দর করে আমার ভোটটা দিতে পারবো? বা ভোট দিয়ে কি আমি বাড়ি ফিরতে পারবো? অথবা ভোট দিয়ে বাড়ি ফিরে আসলাম, সেটা কি যার, যার হক সে সেটুক বুঝে নিতে পারবে? এই আশঙ্কাটা জনগণের মনে আছে। কিন্তু তারা আবার সেখান থেকে নিজেদের মানসিক একটা প্রস্তুতিও আছে। যে সুন্দর একটা প্রস্তুতি নিয়ে আমরা আছি যে আগামী দিন কিভাবে সেই পরিবেশ যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে জায়গায় আমার যার, যার সহযোগিতা, যার, যার পক্ষ থেকে কিভাবে করা যায় সেটা নিয়েও জনগণ চিন্তায় আছে। তো আমরা শেষ ৯ দিন পর্যন্ত আশা করি যে নড়াইলের মতো জায়গায় হয়তোবা কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। নিশ্চয়ই, আপনি আমার সঙ্গেই থাকবেন আতাউর রহমান বাচ্চু। আরও একটু আলোচনা করতে চাই, আপনার কাছে আবারও ফিরতে চাই। স্যার, একটা বিরতির সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাবার আগে আমি আপনাকে একটু প্রশ্ন ছুড়তে চাই। আমি দুজন প্রার্থীর সঙ্গে তো কথা বললাম, ৯ দিন বাকি রয়েছে। আপনিও বলছিলেন যে একটা কাঙ্ক্ষিত ভোটের অপেক্ষায় আমরা রয়েছে, কিন্তু আমরা দেখছি বড় দুই রাজনৈতিক দল তারা জোট করেছে, ভিন্ন মেরুতে এখন অবস্থান করছে। পরস্পরের মধ্যে কাদা ছোড়াছড়ি, লাভ ক্ষতি হিসাব করছেন, বক্তব্য যাচ্ছে একে অপরের বিরুদ্ধে। সমাজের, রাষ্ট্রের কল্যাণে আসলে এই সমস্ত বিভেদ কতটা উপকার বয়ে আনবে? আপনি যেটি বলছিলেন যে আসলে আমি একমত আপনার সাথে। যদি এই ত্রয়োদশ সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে বড় দুটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এরা দীর্ঘদিন, আমি যে ইলেকশনগুলো, এর আগের ইলেকশনগুলোর কথা বলেছি, দীর্ঘদিনের মিত্র। তারা জোটবদ্ধ হয়ে তারা ইলেকশন করেছে। দীর্ঘদিন ধরে দুটো দলের মধ্যে একটা সুসম্পর্ক ছিল। এখন সেই সম্পর্ক আমি মনে করি ২৪-এর যে গণ আন্দোলন, সেখানেও কিন্তু একতাবদ্ধ হয়ে আমাদের ছাত্র জনতার সাথে এই দুটি বড় দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সুতরাং এখন আমি মনে করি যে যেহেতু এখানে একটা ইলেকশানে এখানে গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে, এখানে ইলেকশন করবে, একে অপরের সাথে কন্টেস্ট করবে
এটি খুব স্বাভাবিক। তো সেখানে আমি মনে করি জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামের যে প্রার্থীতা রয়েছেন সেই প্রার্থীদের তাদের যে পূর্ববর্তী সময়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক এবং এখানে তাদের যে নেতাকর্মীদের যে দীর্ঘদিনের পারস্পরিক যে শ্রদ্ধা এবং তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রেখে তারা এই বাকি 9 দিন তারা সেটি স্বাভাবিকভাবেই এই শ্রদ্ধাটা রেখে তারা ইলেকশন করবেন। এবং এখানে আমার সবার কাছে আপিল থাকবে, সাধারণ জনগণের কাছে, এখন জনগণই বেছে নেবে কে কাকে ভোট দিবে। কিন্তু এখানে আমি মনে করি রাজনৈতিক ময়দানে বক্তব্য দিতে গিয়ে কিছু বক্তব্য পরস্পরের বিরুদ্ধে আসছে, যেটি আমি মনে করি খুব বেশি মাত্রায় অত বিরোধিতা পরস্পরকে খুব বেশি আক্রমণ খুব বেশি হয়েছে বলে আমি মনে করি না। যেটুকু হয়েছে সেটি হয়তো রাজনৈতিক ময়দানে হয়তো এ ধরনের বক্তব্য আসে। তবে তারপরও আমি বলবো যে আমার মনে হয় আমাদের যে 24-এর যে স্পিরিট নিয়ে আমরা যে গণ আন্দোলন হয়েছে এবং যে পরিবর্তনটা আমরা চাচ্ছি এই সামনের ইলেকশনের মাধ্যমে, আমার মনে হয় আমাদের এই বড় দুটো রাজনৈতিক দল তাদের মধ্যে অতীতের যে শ্রদ্ধা এবং যে সুসম্পর্ক ছিল সেই সম্পর্কটা আসলে আমার মনে হয় সেই শ্রদ্ধাটা থাকা উচিত এবং এর মধ্যে দিয়ে আমরা আসলে ইলেকশন করব। জনগণই বেছে নিবে আসলে কাকে জনগণ পরবর্তীতে সরকারি দল হিসাবে বা বিরোধী দল হিসাবে দেখতে চায়। নিশ্চয়ই অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, আপনি আমার সঙ্গেই থাকবেন। আবার একটু ফিরবো প্রার্থী আপনার কাছে, কিন্তু তার আগে ঋণ প্রেজেন্স ভোটের লড়াই দর্শক আপনারা দেখছেন, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর আলোচনায় ফিরবো, আবারও সঙ্গেই থাকবেন। নতুন ঋণ, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি ঋণ প্রেজেন্স ভোটের লড়াইয়ে। আমি দুজন অতিথিকে আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন ঢাকা 3 গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী বাচ্চু ভূঁইয়া, এবং একই সঙ্গে আমার সঙ্গে নড়াইল 2 থেকে যোগ দিয়েছেন মোহাম্মদ আতর রহমান বাচ্চু, জামাত ইসলামী মনোনীত প্রার্থী। বাচ্চু ভূঁইয়া, আপনার কাছে একটু জানতে চাই যে এই ভোট সেটি সরকারের জন্য এক ধরনের চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বকালের সেরা ভোট বা এক ধরনের উচ্চমুখর পরিবেশে এই ভোট হবে, যেটি দেশের মানুষ নির্ভয়ভাবে ভয়ডরহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রশাসনের তৎপরতা আপনি কেমন দেখছেন? ভোট এই ভোটের বৈতরণী পার করবার জন্য ইসি প্রশাসন আপনার ওখানে কি তৎপরতা চালাচ্ছে? ধন্যবাদ। না, আমি প্রতিদিনই মাঠে ক্যাম্পিং করতেছি, প্রচারণায় আছি। এই পর্যন্ত যা দেখছি তাতে এখনো মোটামুটি আশা করা যায় নির্বাচনটা ভালো হবে, বা নির্বাচনীয় কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে প্রতিদিনই আমার সাথে কম বেশি কথা হয়, তাতে ওরকম সম্ভাবনা এখনো দেখি না। এরপরও তো বাকি এখনো 9 দিন আছে, এই 9 দিনে তো কি হয় এটা বোঝা মুশকিল। তবে আমি আশাবাদী যে এরকম কিছু যাতে না হয়, ওরকম না হয় সেটাই সকলের কাম্য। পাশাপাশি নির্বাচনী মাঠে যেই অনেকে বলে যে নির্বাচনী মাঠ একটা খেলা, এই যে নির্বাচনী মাঠে যে ভোটের লড়াই, এই লড়াইতে হার জিত জয় পরাজয় এটা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে যত প্রার্থী ক্যান্ডিডেট যারা আছে তাদের যেই চিন্তা চেতনা মন মানসিকতা যে আমরা নির্বাচন করতে নামছি, জনগণ আমাদেরকে রায় দিবে, সেইটা আমরা যাতে সকলে খুব সহজভাবে মেনে নিতে পারি, আমাদের ভিতরে যাতে রাজনৈতিক এই কালচারটা তৈরি হয়, আমি এটা সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলতে চাই। পাশাপাশি একে অপরের বক্তব্যের ভিতরে যেই ধরনের উস্কানি দেওয়া, কথা বলা, খোঁচা মারা, এটা একটু পরিহার করা উচিত। পাশাপাশি আপনারা খেয়াল রাখবেন যে আমরা গণসংহতি আন্দোলন আমরা 33% নারী ক্যান্ডিডেট রেখেছি। এটা অন্য কোনো দল রাখছে কি না রাখছে আমি তাদের সমালোচনা না করি, কিন্তু গণসংহতি আন্দোলন আমরা 33% নারী হিসাবে প্রার্থী দিয়েছি। আর আমরা নির্বাচনীয় যে আইন, এই আইনকে শতভাগ মেনে চলতে চাই। আমরা বাংলাদেশের
রাজনীতিতে বা ভোটের মাঠে জনগণের কাছে এই বার্তা দিতে চাই আজকের এই দীপ্ত টিভির ভোটের লড়াইয়ের মাধ্যমে যে পূর্বের নির্বাচন আর এই নির্বাচন আমরা একভাবে নিতে পারি না। কেননা অতীতের নির্বাচন ছিল কোনো একটি দল সে যা চাইতো তাই পারত। এবারে বাংলাদেশের ৭১-এর পরে যদি আমরা চিন্তা করি ৯০ একটি গণ অভ্যুত্থান হয়েছে, ৯০-এর গণ অভ্যুত্থান আর ২৪-এর গণ অভ্যুত্থান এক জিনিস না। ২৪-এর গণ অভ্যুত্থানে মানুষের যেভাবে সাড়া ছিল, ছাত্র, শ্রমিক, জনতা, বৃদ্ধ, শিশু সকলের যেই তাদের সকলের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা এই নির্বাচনের মাধ্যমে তাদেরকে যাতে আমরা দিতে পারি, তারা যাতে অন্তত এতটুকু বোধ করতে পারে যে না, আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে আন্দোলন লড়াইয়ের সংগ্রামে নেমে ভুল করি নাই। এটা যাতে আমরা এই বার্তাটা তাদের কাছে পৌঁছাতে পারি এবং যারা শহীদ হলেন, যারা এখনও বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছেন, তাদেরকেও যাতে আমরা এই বাণীটা দিতে পারি যে আমরা আপনাদের লড়াই সংগ্রামের মাধ্যমে এটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টায় আছি। এটা সকল নাগরিক, প্রার্থী, ভোটার, প্রশাসন সকলেরই এদিকে খেয়াল রাখা উচিত আমি মনে করি। নিশ্চয়। অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, আপনার কাছে একটা বিষয়ের আমি বিশ্লেষণ জানতে চাই। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ান, গবেষণা করেন। নির্বাচন এলেই একটা বিষয়ে একদম চোখে পড়ে খুব ভালোভাবে, আপনিও পর্যবেক্ষণ করছেন কিটা, সেটি হচ্ছে ধর্মকে ব্যবহার করা হয়। এক নির্দিষ্ট দু একটি দেশ খুব ভাইটাল রোল প্লে করে। অনেক বড় দলের কথার ফুলঝুরি বা প্রতিশ্রুতির ফুলঝুরি, এই তিনটি জিনিস এবারও তার ব্যত্যয় ঘটেনি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা খণ্ডন করবেন? অনেক ধন্যবাদ। ইলেকশন আসলে ইলেকশনের ম্যানিফেস্টো কিন্তু সব দলই দিয়ে থাকে। সেখানে জনগণেরকে আকৃষ্ট করার জন্য বা তাদের যে পরিকল্পনা ভবিষ্যতে তারা কি করতে চায় সেটি তারা ম্যানিফেস্টোর মাধ্যমে অথবা তারা যে ক্যাম্পেইন করে এবং তাদের বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরে। সুতরাং এখানে যদি বলি দুটো বড় দল বিএনপি এবং জামাতে ইসলামী, তারা তাদের দিক থেকে কিন্তু সেই বক্তব্যটা তারা তুলে ধরার চেষ্টা করছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি ৩১ দফা অলরেডি তিনি দিয়েছেন। তিনি ৩১ দফার মাধ্যমে তিনি আমাদের যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তী যে সংস্কার, শুধু ইলেকশন তো না, এখানে ২৪-এর গণ অভ্যুত্থান কিন্তু সংস্কার, একটা পরিবর্তনের কথা বলে। তো সেটি কিন্তু জনাব তারেক রহমান ৩১ দফার মাধ্যমে কিন্তু তার আগে থেকেই যে সংস্কার, কী ধরনের সংস্কার করবেন সেই দিক নির্দেশনা কিন্তু ৩১ দফায় তিনি দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে বাংলাদেশে আসার পরে যে ভোটের মাঠে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটি অত্যন্ত পরিশীলিত বক্তব্য তিনি দিচ্ছেন। এবং তিনি যে কৃষকদের কার্ড বা ফ্যামিলি কার্ড সহ তিনি যে জনগণকে আকৃষ্ট করার জন্য, বিএনপিকে ভোট দেওয়ার জন্য তিনি তার এই পরিকল্পনাগুলো, আরও যে পরিকল্পনাগুলো আছে সেগুলো তুলে ধরছেন। তো এগুলো অবশ্যই ইতিবাচক এবং জনগণের কাছে একটা বার্তা তো তাদের দিতেই হবে যে তারা কেন ভোট দিবে। সুতরাং আমার মনে হয় ইতিবাচকভাবে এই বার্তাগুলো তিনি দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি জামাতে ইসলামী হয়তো এরকম কোনো সুনির্দিষ্ট, যেরকম আমার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেভাবে দিচ্ছেন, জামাতে ইসলামের কাছ থেকে ঠিক টু দ্য পয়েন্টে এরকম আমরা পরিকল্পনা ওভাবে আমরা দেখিনি। তবে তারাও বলছেন তারা ডেভেলপমেন্টের কথা, কিভাবে তারা উন্নয়নমূলক কাজগুলো করবেন, তারা তাদের সেটা হয়তো সামনের দিনগুলোতে আরও কয়েকদিনের মধ্যে হয়তো ইশতেহার আসবে, সেই ইশতেহারে হয়তো তারা হয়তো সেটি দেখানোর চেষ্টা করবেন। তো এটি আমি বলবো এটি ইতিবাচক এবং সব রাজনৈতিক দল এটি করে, সেটি প্রধান যে রাজনৈতিক দলগুলো সেটি করার চেষ্টা করছেন এবং করছেন। এটি একটা দিক। তার আরেকটা প্রশ্ন কি করেছেন?
ধর্মের ব্যবহার করা হচ্ছে ধর্মের বা ব্যবহার মোড়ল কথা। রাষ্ট্রগুলো খুব পর্যবেক্ষণ দেয় আমাদের নির্বাচন। ধর্মে হ্যাঁ, এটা আসলে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বারবার দেখে আসি, যেটা আসলে ধর্মের একটা ব্যবহার সবসময় রাজনৈতিক দলগুলো করে থাকে। বিশেষ করে আমরা বলবো যে এখানে বাংলাদেশ জামাতে ইসলামী যে বিষয়গুলো উত্থাপন করছে ধর্মকে কেন্দ্র করে, এবং আমি বলবো যে যে বিতর্কগুলো তৈরি করছেন, যে এটি এখন যে মানে ধর্মের ব্যবহার, যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি যে বেহেশতের টিকিট, এটা কিন্তু অনেক তাদের শীর্ষ পর্যায়ের অনেক নেতা কিন্তু এই বক্তব্য দিয়েছেন, এবং সেগুলো কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখেছি। সুতরাং এই ধরনের বক্তব্য আসলে এটি আসলে আমার মনে হয় কাঙ্ক্ষিত না। এ ধরনের ধর্মকে ব্যবহার করে আমার মনে হয় এ ধরনের বক্তব্য উপস্থাপন করা এটা সঠিক কাজ না। তবে উন্নয়নের যে ইস্তেহার, সেটি দিয়ে যদি জনগণের দৃষ্টি আকর্ষণ করে যদি তাদের ভোট চাইতে পারে বা চেয়ে থাকে, সেটাই আমার মনে হয় খুব ভালো হবে এটি। কিন্তু আমার মনে হয় এখানে ধর্মের ব্যবহারটা এই ভোটের মাঠে এটি ব্যবহার করাটা খুব একটা সমীচীন হবে না। এটি অন্য দলগুলোর মধ্যে আমরা খুব একটা দেখছি না, কিন্তু এখানে জামাতে ইসলামের মধ্যে বা এখানে এই জোটের মধ্যে যে ইসলামী দলগুলো, তারা হয়তো একটু করছে। পাশাপাশি আরও আছে ইসলামিক আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন, তারাও একটু করছে। তো এটি আমার মনে হয় ভোটের রাজনীতিতে এই ধর্মের ব্যবহার যখন হচ্ছে ভোট নিয়ে, তখন প্রশাসন বা ইসি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা আপনি না, আমরা এই জায়গাটাতে আমরা কিন্তু আসলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো ব্যবস্থা নিতে বা এ ধরনের সতর্ক করার মতো কোনো কিছু করতে আমরা এখনো পর্যন্ত দেখিনি। আমি জানি না এখানে ইলেকশন কমিশনের তাদের যে আচরণবিধি আছে, সে আচরণবিধিতে এটা পারমিট করে কিনা। যদি পারমিট না করে, তাহলে এটি সতর্ক করার মতো যদি কোনো ঘটনা ঘটে, তাদেরকে সতর্ক করার কথা। কিন্তু সেটি আমরা আমাদের ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়াতে আমরা এখনো দেখিনি। ওইরকম ধর্মকে ব্যবহার করে যে ধরনের বক্তব্যতা তারা দিচ্ছে, সেটি আসলে সতর্ক করার মতো কিছু এখনো আমরা দেখিনি। দর্শক, আপনারা দেখছেন গ্রিন প্রেজেন্স ভোটের লড়াই। আরও একটু প্রশ্নর উত্তর খুঁজতে চাই, তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর অতিথিদের কাছে আবারও ফিরব। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির পর রিন প্রেজেন্স ভোটের লড়াইয়ে দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। বাচ্চু ভূঁইয়া, ঢাকা ৩ এই আসন থেকে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী, আপনার কাছে একটু আসতে চাই। একই সঙ্গে আমার সঙ্গে অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী, যিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বাচ্চু ভূঁইয়া, আপনার কাছেও সেই প্রশ্নটি ছুটতে চাই। বিরতির আগে স্যার যেটির খণ্ডন করছিলেন, একটি বড় রাজনৈতিক দল নির্বাচন ঘিরে দুই ধরনের বক্তব্য আছে দুই রাজনৈতিক জোটের। আমি একটু কোট করছি। নির্বাচন ঘিরে দুই জোটের যারা শীর্ষ নেতৃত্ব, তারা বলছেন, সমাবেশে বক্তব্য দিচ্ছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যাওয়া এবং কেন্দ্রে ফজরের আজান দেওয়ার পরে নামাজ আদায় করে যাতে ভোট পাহারা দেওয়া হয়। এই যে এইরকম গভীর রাতে, হয়তো ভোট তো শুরু হবে সকালে, কেন্দ্র এবং এই যে ধর্ম ব্যবহার করা হচ্ছে, মূল্যায়ন করবেন প্রার্থী হিসেবে। ধন্যবাদ। শুরুতে এখানে একটা ব্যাপার বলে রাখা দরকার যে প্রফেসর গোলাম রাব্বানী স্যার বলছেন যেটা, সেইখানে যে বাংলাদেশে আমরা যারা ধর্ম পালন করি বা আল্লাহ, খোদা, ঈশ্বর, গড যা পালন করি, তারা তো সবাই দেখে চিন্তা করছি যে আমরা অনেক কিছু না করে বেস্তের টিকিট পাইয়ে দিছি। এই যে বেস্তের টিকিট, জান্নাতের টিকিট, এটা কোথা থেকে তারা পাইলো এটা আমি জানি না। সাধারণ মানুষ যারা, তারা সাধারণত আখেরাত, ধর্ম, বেহেশত, দোজখ এটি নিয়ে খুব চিন্তিত। তাদেরকে যখন যে বলে যে তুমি যদি এখানে ভোট দাও তাহলে বেহেশতে চলে যেতে হবে, এটা নিশ্চিত। এই যে মানুষের সাথে অসত্য কথা বলা, মানুষের সাথে, এটা আমি বলি 2 নম্বরই করা, মানুষকে ভুল বুঝানো,
বা কেউ যদি বলে আমি ক্ষমতায় গেলে এই করে ফেলবো এই করে ফেলবো, বা বড় দল, সরকারি অনেক বড় দল ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, তারা ফ্যামিলি কার্ড দিচ্ছে। আমি জানি না কতটুকু পারবে। পূর্বে ফেতিশ সরকার বলেছিলেন বাংলাদেশে প্রত্যেকটি পরিবারে একজন করে চাকরি দিব। আমরা ভুলি নাই। আমরা দেখছি গত 70 বছরে কারা চাকরি পেয়েছে, চাকরির জন্য শেষ পর্যন্ত আন্দোলন করতে হয়েছে, কোটা আন্দোলনে। অতএব এই অসত্য কথা বলে মানুষকে আসলে ভুল ভ্রান্তির দিকে নিয়ে যাওয়া, পাশাপাশি মানুষের ভিতরে আমি মনে করি ভোটারদেরকে আতঙ্কিত করা হইতেছে যে তাহাজ্জুদের নামাজ পড়েই চলে যেতে হবে ভোট কেন্দ্রে। আর ভাই ভোট তো শুরু হবে 8টা থেকে, সকাল 8টা থেকে যেখানে ভোট শুরু হবে, তাহাজ্জুদ নামাজ পড়ে এই লোকটি কোন জায়গায় যা দাঁড়াবে? তাহলে তারা যদি রাস্তায় যা দাঁড়ায়, নিঃসন্দেহে সংঘাত লাগবে। তারা কি করবে রাস্তায় যেয়ে? রাস্তায় কি তাদের জন্য চেয়ার টেবিল ব্যবস্থা করে রাখবে সরকার? রাখবে না। অতএব আমি মনে করি এই ধরনের বক্তব্য যখনই দেয় তখনই উচিত নির্বাচন কমিশনের তার বিরুদ্ধে নোটিশ করার ব্যবস্থা নেওয়া। এটা তারা নিচ্ছে না বলেই তারা এই ধরনের কথা বলতে পারে। এবং তারা সভা সমাবেশে আমাদের মা বোনদেরকে, নারীদেরকে নিয়ে যেইভাবে অঙ্গভঙ্গি করে যেইভাবে বক্তব্য দিচ্ছে, এটা বাংলাদেশের নারী সমাজকে অপমানিত করা হচ্ছে। আমরা এটাকে নিন্দা জানাই এবং আমরা মনে করি যারা আমাদের মা বোনদের নিয়ে, নারী সমাজকে নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করবে, অপমানজনক বক্তব্য দেবে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া অবশ্যই কর্তব্য, দায়িত্ব। নির্বাচন কমিশনার সেদিকে খেয়াল রাখবে। পাশাপাশি এই আতঙ্ক না ছড়াইয়া কীভাবে ভোটাররা ভোট কেন্দ্রে সকাল 8টায় যেয়ে তারা শান্তি শৃঙ্খলভাবে ভোট দিতে পারে। আমি অতীতে দেখেছি আরও 71-এর পরে আমাদের দেশে কিছু নির্বাচন হয়েছে, যেমন 91 সালে যদি বলি, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সময় যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনটা আমার কাছে মনে হয়েছিল যে ঈদের আনন্দ। আমরা সবাই লাইন ধরে দেখছি, দাঁড়াইতেছি, ভোট দিচ্ছে। এই যে ঈদের আনন্দ নিয়ে নির্বাচন শেষ, সন্ধ্যার পরে একটা কেন্দ্রের ডিক্লারেশন পাওয়ার পরে কেউ আনন্দ মিছিল করতেছে, কেউ কলাকলি বুক মিলাইতেছে, আবার কেউ মন খারাপ করে চলে যাচ্ছে পরাজিত ক্যান্ডিডেটরা। এটাই হয়। কিন্তু এখন দেখতেছি যে আগে থেকেই যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা, যে নির্বাচনটা যাতে প্রশ্নবিদ্ধ হয়, আগে থেকেই বলে রাখা যে এটা ওইটা হবে, কেন্দ্র পাহারা দিতে হবে। পাহাড়া কি কেন্দ্রে কি মারামারি লাগতেছে, যুদ্ধ হইতেছে? আগেই বলে দেওয়া হচ্ছে যে কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ বক্তব্য বলতেছে বাঁশের লাঠি তৈরি করো, কেন্দ্র পাহারা দিতে হবে। বাঁশের লাঠি তৈরি করা এটা তো কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। আমি মনে করি এটা কোনো রকম রাজনৈতিক বক্তব্য না। আমার রাজনৈতিক এই 35 বছরের কাণ্ডকে আমি যতটুকু বুঝি, একজন রাজনৈতিক নেতার জনগণের উদ্দেশ্যে প্রকাশ্য সভা সমাবেশে বক্তব্য রাখলে অবশ্যই সে চিন্তা ভাবনা করেই বক্তব্য দেওয়া উচিত। অতএব তারা বক্তব্যটা একটু অন্তত বক্তব্য দেওয়ার সময় একটু বিবেচনা করবেন, যাতে কোনো রকম ভোটারদের ভিতরে আতঙ্ক না ছড়ায়। যারা তরুণ ভোটার হয়েছেন এবার, তাদের কাছে আমরা অনেক আশাবাদী এবং তারাও আমাদের কাছ থেকে অনেক আশাবাদী যে তারা এবার ভোট কেন্দ্রে যাবে, ঈদের মতো আনন্দ করবে এবং মনের খুশিতে ভোট দিয়ে আসবে। আমরা যাতে তাদেরকে সেই আশ্বাস দিতে পারি, অবশ্যই নির্বাচনটা শান্তি শৃঙ্খলভাবে হবে। প্রশাসনের প্রতি আমার বিশেষ আহ্বান যে তারা যাতে জনগণকে নির্ভয় ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করতে পারে এবং জনগণ যাতে ভোট দিয়ে নির্ভয় তার বাড়িতে এসে পৌঁছাতে পারে, কোনো রকম হাঙ্গামা যাতে না হয়, সেই ব্যবস্থা রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। নিশ্চয়ই, ধন্যবাদ। আমার সঙ্গে অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, আপনার কাছে একটা বিষয় আবারও জানতে চাই, বিশ্লেষণ। সেটি হচ্ছে নারী ভোটার, তরুণরা যে 4 কোটির মতো ভোটার, নারী এবং তরুণদের ভোটার নিশ্চয়ই একটি এই ভোটের বৈতরণী পার হওয়ার জন্য দলগুলোর জন্য, জোটগুলোর জন্য বড় একটা ফ্যাক্টর। আবার ইসি থেকে বলা হচ্ছে যে 55% ভোট পড়তে পারে, এটি ইসি প্রত্যাশা করছে। গতকাল পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে 55% মতো সরকারও প্রত্যাশা করে যে এই নির্বাচনে গণমানুষের জোয়ার হবে, 55% ভোটের টার্ন ওভার হবে। নারী, তরুণ এবং এই 55% ভোটার পড়বার যে প্রেডিকশন, এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানিয়েছেন যে এই ভোট গণনা করতে অনেক দেরি হবে। হ্যাঁ, সেটি নিয়ে যেন আবার অন্য কোনো কিছু মনে করে না। আজ জনাব তারেক রহমানও বলেছেন যে এই বিষয়ের যদি দেরি হয় ভোট গণনা করতে, এটার এক ধরনের অঞ্চলভিত্তিক বা কেন্দ্রভিত্তিক প্রস্তুতি রাখতে হবে। সব মিলিয়ে বিষয়গুলো একটু সংকটের বার্তা দেয় কিনা? জি, আসলে শেষের যে কথাটা বললেন যে প্রশাসন থেকে বা সরকার থেকে, ইলেকশন কমিশন থেকে আগে থেকেই বলছেন যে ভোট গণনা দেরি হবে, সময় লাগবে, এই কথাগুলো,
এগুলো আসলে আগে থেকেই এ ধরনের বলা আমি উচিত বলে মনে করি না। যদি ভোট গণনা করার সময় যদি কিছু সময় লাগবে তখন সবাই দেখবে সেটি যে ভোট গণনা আসলে বাস্তবিক ভোট গণনা করতে কিছু সময় লাগবে। এবারে যেহেতু সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোটের বিষয়টি আছে এবং সরকার ইলেকশন কমিশন থেকে বলছেন যে দুটো ফলাফল একসাথে তারা দেবেন, অর্থাৎ সংসদের ইলেকশনের প্রার্থীর যে ভোট এবং গণভোটের যে রেজাল্ট দুটো পাশাপাশি একসাথে ওনারা দিবেন। তো সেটি দিতে গেলে হয়তো তারা হয়তো চিন্তা করছেন যে সময় একটু বেশি লাগতে পারে। তো সেটি লাগুক, কিন্তু সেটি আগে থেকে এভাবে আসলে প্রচার করার কিছু নেই। তো সেই প্রচার বেশি সময় যদি নেয়, বেশি সময় যদি লাগে, আগে থেকেই যদি এগুলো বলে, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন একটা ভুল বোঝাবুঝি, একটা শঙ্কা তারা পোষণ করে বা তারা আশঙ্কার দিক থেকে আশঙ্কা করতে পারে জিনিসটা। তো আমার মনে হয় নির্বাচন কমিশন থেকে এভাবে আগে থেকেই বলার কিছু নেই। ইলেকশন হবে, ইলেকশন পরে তাদের যাতে করে খুব তাড়াতাড়ি ভোটের রেজাল্টটা দেয়া যায়, প্রত্যেকটা কেন্দ্রে যাতে করে রেজাল্টগুলো দেয়া যায়, সেজন্য তাদের প্রস্তুতি থাকাটা খুব জরুরি বলে আমি মনে করি। যাতে করে একটা কেন্দ্রে যদি 2000 ভোট থাকে, যদি সেখানে 60% ভোট পড়ে, যেটা তারা বলছেন, কেউ বলছেন 60%, কেউ বলছেন 55%, তো সেটি যত পার্সেন্টই ভোট পড়ুক, যদি তারা এই জিনিসটা তারা যদি ধারণা করে থাকেন, তাহলে ওই 60% ভোট যে পড়বে সেটি গণনা করার জন্য যে লোকবল দরকার, যে ধরনের তাদের প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা যাতে তারা যদি নেয়, তাহলে আমার মনে হয় তাড়াতাড়ি তারা কিন্তু ভোট গণনা করে প্রতিটা কেন্দ্রে কিন্তু রেজাল্টগুলো তারা দিয়ে দিতে পারবে। আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করব যাতে করে দীর্ঘসূত্রিতার আশ্রয় না নিয়ে, যাতে করে লোকবল বাড়িয়ে যাতে খুব তাড়াতাড়ি ভোটের রেজাল্টটা দেওয়া যায়, সেই ব্যবস্থা তারা করবেন, যাতে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো শঙ্কা তৈরি না হয়। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে 55% বা 60% ভোট কাস্ট করার বিষয়টি তারা উল্লেখ করেছেন। আর আপনি আরেকটা যেটা বলেছেন সেটা সত্যি, এখানে অর্ধেক নারী ভোটার আছে, আবার এখানে 4 কোটি আছে তারুণ্যের যে ভোট, যেটা 18 থেকে 30 বছরের মধ্যে বা 4 কোটি ভোটার আছে। সুতরাং আমি মনে করি ভোটার কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য এই যে তরুণ যারা 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা কিন্তু গত 17 বছরে ভোট কী জিনিস তারা দেখে না এবং ভোট দিতে যাননি, বারবার ভোট দিতে পারেননি, তাদেরকে যাতে করে তারা কেন্দ্রে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। সুতরাং আমার মনে হয় রাজনৈতিক দলগুলো সেই ক্যাম্পেইনটা করছেন, এই 4 কোটি তরুণ ভোটার যদি যায়, এবং পাশাপাশি আমাদের যে নারী ভোটার আছে অর্ধেক, যাদেরকে ভোট কেন্দ্রে নেয়ার জন্য যদি ব্যবস্থা গ্রহণ করে রাজনৈতিক দলগুলো এবং ইলেকশন কমিশন থেকে সেভাবে যদি উদ্বুদ্ধ করে, আমি মনে করি এই ভোটের যে টার্ন ওভারটা, এটি কেন 50-55 বা 60%, এটি কেন নয় 70-75%, এটা হতেই পারে। এখানে আরেকটা বিষয় আমি এখানে যুক্ত করব যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এই ইলেকশনে তারা ইলেকশন করতে পারছেন না, কিন্তু তাদের হয়তো হাজার হাজার নেতাকর্মী দেশ থেকে চলে গেছে, কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু দেশেই আছে এবং তাদের একটা বিশাল ভোট ব্যাংক আছে। সুতরাং এখানে একটা আশঙ্কার বিষয় আছে, তারা কত পার্সেন্ট তারা ভোট দিতে যাবে, আবার কত পার্সেন্ট যাবে না, সেটি একটা এখানে বিশ্লেষণের বিষয় আছে। তো আমি মনে করি যদি এখানে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে, তারা যদি তাদের যদি একটা পার্সেন্টেজ যদি তারা ভোট দিতে যায়, আমি মনে করি তাদের ভোট দিতে যাওয়া উচিত। দেশের যে একটা দীর্ঘদিন পরে তারাও স্বীকার করবেন যে একটা ফেয়ার ইলেকশন উৎসবমুখর পরিবেশে একটা ইলেকশন হতে যাচ্ছে। দেশের পরিবর্তনের জন্য, দেশের ভাগ্য পরিবর্তনের জন্য তাদেরও একটা ভূমিকা থাকা উচিত। আমার মনে হয় তাদেরও ভোট দিতে যাওয়া উচিত এবং তারা তাদের পছন্দের
পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাওয়া উচিত। যদি এই নারী ভোটার প্লাস তরুণ সমাজ এবং যদি এখানে আওয়ামী লীগের যদি একটা পার্সেন্টেজ যদি ভোট দিতে যায়, তাহলে 50-55% থেকে আরও বেশি ভোট কাস্ট হবে বলে আমি মনে করি। নিশ্চয়ই। বাচ্চু ভাইয়া, একদমই শেষ প্রশ্ন আপনার জন্য। আপনার আসনে আমি দেখছি হেভিওয়েট একজন প্রার্থী রয়েছেন, বিএনপির বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি নির্বাচন করছেন। জামায়াতেরও একজন প্রার্থী রয়েছেন। ভোটের লড়াই আপনি কতখানি আশাবাদী? এই আপনার এলাকার ভোটারদের জন্য কি করবেন, আপনার পর্যবেক্ষণ একটু যদি সংক্ষেপে জানিয়ে আসলে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ। প্রথম অবস্থা হলো যে ঢাকা 3 কেরানীগঞ্জে এই 3-এ হলো 5টি ইউনিয়ন নিয়ে ঢাকা 3, 5টি ইউনিয়ন, তার ভিতরে টোটাল ভোট আছে 3,62,159টি ভোট। পুরুষ ভোট হলো 1,84,000 আর নারী ভোট হলো 1,77,000। এই ভোটের ভিতরে 10 জন ক্যান্ডিডেট, 10 জন ক্যান্ডিডেটের ভিতরে 10 জন প্রত্যেকেই আশাবাদী তারা বিজয় অর্জন করবে। কাউকে বলা যায় না যে সে ভোট পাবে না, সকলেই নির্বাচন করতেছে, সে মনে করে আমি বিজয় করব। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো যে জনগণের পক্ষে কারা কতটুকু কাজ করছে, তার পূর্বের ইতিহাস কি, বর্তমান কি এবং আগামীতে কি জনগণ তার কাছ থেকে আশা করতে পারে। এটা হলো কেরানীগঞ্জের সবচেয়ে বড় যে সংকট, সেটা হলো ভূমিদস্যুরা জায়গা দখল করে, জমি দখল করে রাখে। কারণ কেরানীগঞ্জ এমন একটা জায়গা, ঢাকা রাজধানীর বুড়িগঙ্গার ঠিক দক্ষিণ পাশেই কেরানীগঞ্জ। এই কেরানীগঞ্জে ছোট ছোট ক্ষুদ্র কল কারখানা থেকে শুরু করে এইখানে অনেক শিশু শ্রমিকরা কাজ করে। এই যে শিশু শ্রম, এই শিশুদের জন্য আগামী সমাজ, আগামী কেরানীগঞ্জ কেমন হওয়া উচিত, এটা অনেকে প্রশ্ন করে এবং আমাদের সেইখানে চিন্তা করা উচিত যে আমরা শিশুদের জন্য কি করতে পারি। নারীরা যেহেতু ঢাকার সাথে, এটা নারীরা যে কর্মস্থলে আসে যায় তাদের নিরাপত্তার ব্যবস্থা করা আমরা অঙ্গীকারবদ্ধ জনগণের কাছে। আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ, ভোটারদের কাছে অঙ্গীকারবদ্ধ যে তাদের শিশুদের জন্য খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করা। আমরা অন্তত এতটুকু আশা করতে পারি যে অতীতের রাজনীতি বর্তমান রাজনীতি হিসেবে যে আমাদের কোনো রকম মানুষের সাথে 2 নম্বরই করছি বা রাজনৈতিকভাবে কোনো রকম প্রতারণা করছি, এরকম কোনো ইতিহাস নাই। আমি আশাবাদী যে জনগণ অবশ্যই একজন ভালো লোক ক্যান্ডিডেটকে ভোট দিবে, যাদেরকে তারা যে কোনো সময় বিপদ আপদে ডাকলে পাবে। এই আশাবাদী, আশা করি অবশ্যই ভোটাররা সেই বিবেচনা করবে। নিশ্চয়ই আপনার জন্য শুভকামনা রইল। অন্যদিন নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলে আরও আপডেট বা আপনি কি কি করতে চান আপনার রাজনীতিতে, সেটি যদি সময় হয় এই 9 দিনের মধ্যে করতে চাই একবার। অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী, আমি প্রশ্নটা শুরু করেছিলাম, অনুষ্ঠানটা শুরু করেছিলাম তখন বলেছিলাম যে নির্বাচনী পরিবেশ, নির্বাচনটা কত গুরুত্বপূর্ণ। আমি তো দেখলাম যে ফ্যাসিস্ট যখন বিদায় হলো তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতি ছিল। 16 মাস পর সেই সংহতির মধ্যে অনেকটা চিড় ধরল এবং রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষ হলো। এখন তো ভোট। শেষ প্রশ্নটি হচ্ছে, সামনের দিনগুলো বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জের? আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা গত 15 বছর বা প্লাস আরও যদি 2 বছর 17 বছর এই যে এখন যারা ইলেকশন করছেন তাদের মধ্যে কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু তারা একসাথেই রাজপথে আন্দোলন করেছেন এটি। সুতরাং এখানে এই জন আকাঙ্ক্ষা ছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই সবাই মিলে আজকে যারা ইলেকশন করছেন ম্যাক্সিমামই সবাই কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সে গণ আন্দোলন করেছে এবং আমাদের ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দিয়েছে। এটার একটাই উদ্দেশ্য ছিল আমাদের একটা পরিবর্তন, 5 আগস্ট পরবর্তী একটা পরিবর্তন, এবং সেই পরিবর্তনে এই রাজনৈতিক দলগুলোই একসাথে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কিন্তু তারা দেশ পরিচালনা করবেন। এটি সে ধরনের অভিপ্রায় কিন্তু তারা কিন্তু এর আগে তারা রেখেছেন। কিন্তু ইলেকশন এই গত 16 মাসে এটি যেহেতু সামনে 12 তারিখে যে ইলেকশন, সেই ইলেকশনকে ত্রয়োদশ সংসদ ইলেকশনকে সামনে রেখেই তাদের মধ্যে বিগত দিনগুলোতে মধ্যে একটা মত পার্থক্য বা কোনো কোনো ক্ষেত্রে আমরা মতবিরোধ দেখতে পেয়েছি, যেটা আসলে আমাদের 5ই আগস্টের যে অভ্যুত্থান, যে স্পিরিট, তার সাথে যায় না। তো আমি মনে করি
হয়তো ইলেকশনকে সামনে রেখে এখানে এ ধরনের মত পার্থক্য থাকতে পারে, দেখা দিতে পারে, যেটি আসলে চরম পর্যায়ে কোনো মতবিরোধ বা কোন্দল সেটি হওয়া উচিত নয়। এখানে যে 12 তারিখে যে ইলেকশন, আমি মনে করি এই ইলেকশন এখানে উৎসবমুখর পরিবেশ হওয়া উচিত, ফ্রি এবং ফেয়ার ইলেকশন হওয়া উচিত। জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে। তাদের যেমন সরকার পরিচালনা করার দায়িত্ব পাওয়ার পরে তারা দেশকে গড়ার জন্য তারা ভূমিকা রাখবেন। পাশাপাশি আমি মনে করি যে যারা বিরোধী দলে যাবেন তাদেরও ঠিক একই দায়িত্ব থাকা উচিত এবং যারা সরকার পরিচালনা করবে তাদেরকে সাহায্য করা উচিত এবং তারা তাদের যে দায়িত্ব যদি সঠিকভাবে তারা পালন করতে পারে তাহলে পরবর্তীতে তাদেরটাও যারা বিরোধী দলে যাবে তাদেরকে জনগণ নিশ্চয়ই পরবর্তীতে তাদের কথাও বিবেচনা করবে। তা আমি মনে করি এই 5ই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিটকে সামনে রেখে এটি শুধু ইলেকশনের জন্যই না, এই একটা সংসদ ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক যে যাত্রা সেটি সূচনা হবে। পাশাপাশি যে সংস্কার, যে পরিবর্তনগুলো যেগুলো সব রাজনৈতিক দলই কিন্তু চাচ্ছে, সব বিএনপিও চায়, জামাতে ইসলামীও চাচ্ছে, সবাই চাচ্ছে, সুতরাং সেই পরিবর্তন আমরা দেখতে পাবো। এবং আমি বলবো যে 5ই আগস্টের আগে যে ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, ইলেকশন পরবর্তী পর্যায়ে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা অবশ্যই থাকবে। আপনি চ্যালেঞ্জের কথা বলছেন, আমি মনে করি চ্যালেঞ্জ হয়তো যদি তাদের মধ্যে মতবিরোধ, কোন্দল এগুলো তৈরি হয় তাহলে হয়তো চ্যালেঞ্জ অবশ্যই থাকে, কিন্তু আমি মনে করি না দেশের স্বার্থে তারা যে রাষ্ট্র পরিচালনায় পরস্পর শ্রদ্ধা, পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সরকারি দল হোক বিরোধী দল হোক তারা যদি একসাথে যদি রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখে তাহলে আমার মনে হয় চ্যালেঞ্জ খুব একটা হবে না। তাহলে এটি আমার মনে হয় সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই আগামী 12ই ফেব্রুয়ারি পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় সবাই স্ব ভূমিকা রাখবে। নিশ্চয়, অসংখ্য ধন্যবাদ। আপনি একটু যোগ করতে চাইছিলেন যে গণতন্ত্রের জন্য আসলে এই ভোটটা কতটা জরুরি, যদি একটু সংক্ষেপে। গণতন্ত্রের জন্য অবশ্যই এই ভোটটা অনেক জরুরি। পাশাপাশি যে এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, বারবার আমি ওখানে যাচ্ছি যে আমি গণসংহতি আন্দোলনের মাথার মার্কা থেকে প্রতিনিধিত্ব করতেছি কেরানীগঞ্জে। এইখানে জনগণকে আমি যে আশ্বাস দিছি, যেমন কেরানীগঞ্জের সংকট সবচেয়ে বড় সংকট এখন গ্যাসের, নারীরা পাক করতে পারে না, তাদের যে বক্তব্য, তারা যেভাবে জনপ্রতিনিধিদের কাছে যে সমস্ত দাবি তুলে ধরে, এখান থেকে তাদের বক্তব্য এবং আগামী নির্বাচনটা এরকম আমি আশা করি যে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। পাশাপাশি যারা ক্ষমতায় আসবেন তারা এই জনগণের আশা আকাঙ্ক্ষা দাবি দাওয়া পূরণ করবেন, একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, সেই আশাবাদী আমি। নিশ্চয়ই। বাচ্চু ভূঁইয়া, অসংখ্য ধন্যবাদ। ভোটের জন্য শুভকামনা রইল। অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, আপনি আমাকে সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি ভালো থাকবেন। দর্শক, ভোটে জয় পরাজয় থাকবে, কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয় নিশ্চিত হওয়া দরকার বাংলাদেশের, যাতে একটা গণতান্ত্রিক পন্থা অব্যাহত থাকে, মানুষ যাতে 1.5 দশকের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেটি যাতে প্রয়োগ করতে পারে আপামর জনতা, সেই আশাবাদ ব্যক্ত করে আসলে রিন প্রেজেন্টস ভোটের লড়াই আজ শেষ করছি। এবং একই সঙ্গে চাইব আগামী যে দিনগুলো রয়েছে তাতে প্রার্থীরা এসে জনগণের কল্যাণে রাষ্ট্র গঠনের জন্য কাজ করবেন, এমন প্রত্যাশা তো থাকছেই। শুভরাত্রি।